আমি যখন একজন গার্জিয়ান বাচ্চার, তখন আমি আমার বাচ্চাকে দেখি, আমার বাচ্চার ভবিষ্যৎ দেখি। তো এই কারণে সব মিলিয়ে এই হজবরল একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তাহলে আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হয়তো সিদ্ধান্ত নিতেন পরীক্ষা পেছানোর। আমি যখন গভর্নমেন্টে থাকি তখন আমি ছাত্রদের আন্দোলনকে যেমন বিবেচনায় নেই, ছাত্রদের ভবিষ্যৎকে আমি বিবেচনায় নেই। মাথায় রাখতে হবে, মানে যেতে পারে পরীক্ষাটা মানুষ। জি। কেন এই কঠিন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যে এইখানে যে কোনো ভাবে আমাকে এই জায়গাটাকে যে মানে উতরাতে হবে আর কি, সেটা না। মানে একটা পাবলিক পরীক্ষা বলেন, এসএসসি বলেন বা অন্য যে কোনো পরীক্ষা বলেন, সেখানে যে আমার একটা মেধার পরিচয় দেওয়ার বিষয়, সেখানে যে আমার একটা যোগ্যতার পরিচয় দেওয়া বা আমার কতটুকু আছে ভেতরে সেটাকে ঢেলে দিয়ে আমি একটা নিজেকে উপস্থাপন করব, সেই পদ্ধতিটা, সেই সিস্টেমটা আমাদের দেশে নেই। আমাদের দেশের টোটাল পরীক্ষাটা একদম পরীক্ষা, এমন একটা পরীক্ষা আর কি, মানে যেটা হচ্ছে কোনো না কোনোভাবে যেটার মুখোমুখি হয়ে আপনাকে মানে কোনো নিপীড়িত হতেই হবে। সেটা প্রশ্নপত্রে ভুল হোক, সেটা রুটিনে হোক, সেটা সময়ের কারণে হোক, সেটা মানে পড়াশোনার সিস্টেমের কারণে হোক, সব কিছু মিলিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষার্থীদের বিক্ষোভ। অর্থাৎ আপনারা জানেন যে বিরূপ আবহাওয়ার মধ্যে চলমান যে এইচএসসি পরীক্ষা, সেখানে শিক্ষার্থীদের যেই দুর্ভোগে পড়েছিলেন তার জন্যে আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন আন্দোলন, সড়ক অবরোধ, বিক্ষোভ তারা করে যাচ্ছেন। সেই বিষয়টি আসলে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সম্মানিত অতিথি যুক্ত আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা যেই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে বৃষ্টি এবং দেশের বিভিন্ন জায়গায় বন্যা, জলাবদ্ধতা, এরকম একটা বিরূপ আবহাওয়ার মধ্যে যে এইচএসসি পরীক্ষাটি, ফিজিক্স পরীক্ষাটি যেটি হলো, সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের যেই প্রথম যে ক্ষোভ বা জনমনে সেটি হয়েছে এবং সেটির ফলস্বরূপ আজকে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, সড়ক অবরোধ করা হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। পরীক্ষাটিকে আসলে পেছানো যেত কিনা বা আরো স্থগিত করা যেত কিনা, কি মনে হয়? এই জায়গাটিতে আসলে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে কোনো অপারগতা দেখেন কিনা, কিভাবে বলবেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা। দেখুন, বাংলাদেশে এই 5ই আগস্ট 2024-এর পরে শিক্ষার্থীদের আন্দোলন আমরা প্রথম দেখলাম যে কিছু ছেলে মেয়ে গিয়ে সচিবালয়ে ঢুকে পড়লেন এবং শিক্ষা উপদেষ্টা বললেন যে সবাই পাস, অটো পাস। এখন বিষয়টা হচ্ছে যে আমি যখন গভর্নমেন্টে থাকি তখন আমি ছাত্রদের আন্দোলনকে যেমন বিবেচনায় নেই, ছাত্রদের ভবিষ্যৎকে আমি বিবেচনায় নেই। আপনি দেখবেন যে আজ থেকে 10 বছর পরে বা 5-7 বছর পরেই কে কোন বিশ্ববিদ্যালয়তে কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছিল এটা কিছু জিজ্ঞেসই করে না। জিজ্ঞেস করে যে তার স্কিল কি। ওয়ার্ক এট হোম নামে একটি টার্ম চালু আছে বাংলাদেশে। যে ওয়ার্ক এট হোম দেখবেন যে ওরা যে রিটায়ারে যে ইন্টারভিউ করে কখনো জিজ্ঞেস করে না তুমি কোথা থেকে পাস করেছো। $30-35 পার আওয়ার বাংলাদেশের ছেলে মেয়েরা কাজ করে। দেখা যায় এর মধ্যে কোনো কোনো বাচ্চা আছে স্কুল ড্রপ আউট। স্কুল ড্রপ আউট, সে $35 পার আওয়ার কাজ করছে। তো এখন আমি যখন একজন গার্জিয়ান বাচ্চার, তখন আমি আমার বাচ্চাকে দেখি, আমার বাচ্চার ভবিষ্যৎ দেখি। ভবিষ্যতে আমি দেখি যে আমার বাচ্চাটা যে এই যে অটো পাস নিতে চায়, এই অটো পাস নিয়ে ওর ভবিষ্যৎ আলোকিত হচ্ছে না অন্ধকার হবে। আমি দেখি পুরাটা অন্ধকার। কেউ কেউ এই বাচ্চাদেরকে উস্কে দেন যে বলেন যে অটো পাস। আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে, বিদেশের কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হতে যায় জিজ্ঞেস করে সে 12 ইয়ার্সে কত নাম্বারের পরীক্ষায় পাস করেছে। এটা একটি বিষয়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই ধরনের যে আন্দোলন, যেটা এই আন্দোলনটা আমার কাছে খুব সার্বজনীন যে মনে হয়েছে তা না। কারণ একদল শিক্ষার্থী বলছে যে আমাদেরকে অটো পাস দিতে হবে, ওই পরীক্ষাগুলি আমরা দিয়ে এই পরীক্ষাগুলির, যেমন গতকালকের পরীক্ষা, আজকের পরীক্ষা, আর একটা পরীক্ষা, অটো পাস দিতে হবে। আবার একদল বাচ্চা বলছে যে না, আমাদের পরীক্ষা ভালো হয়েছে, আমরা পড়াশোনা করেছি,
তো 2 নম্বর হলো এই যে এইখানে যে অটোপাসের যে প্রবণতাটা, এটা আমার মনে হয় জোর করে তো না, জোর করে তো জি জোর করে তো সবকিছু হয় না। তো এই প্রবণতাটা যেটা তত্ত্বাবধায়কের আমলে শুরু হলো অটোপাস, এই অটোপাসের প্রবণতাটা রোধ করতে হবে। আপনাকে আরেকটা ঘটনা বলি। আপনি 14-15 সালে অপোজিশনের আন্দোলন ছিল, মনে আছে? তো এ লেভেলের ও লেভেলের বাচ্চারা রাত্রে আগের দিন হরতাল ছিল, জি হরতালের পরীক্ষাটা রাত্রে দিয়েছে, জি পরের দিন সকাল থেকে 10টা থেকে 1টা পর্যন্ত একটা পরীক্ষা দিয়েছে, জি আবার আরেকটা পরীক্ষা দিয়েছে পরপর, এইরকম মানে 24 ঘন্টার মধ্যে 3টা পরীক্ষা দিয়েছে, 24 ঘন্টায় 3টা পরীক্ষা দিয়েছে। অনেক বাচ্চারা যাতে ঘুমিয়ে পড়েই যাচ্ছে এইরকম অবস্থা, বাট সে লিখছে, টিচার গিয়ে বলছেন যে তুমি ঘুমিও না, ঘুমিয়ে যাচ্ছ কিন্তু। এবং তার কলমটা পড়ে গেলে বলা হয় যে এইখানে বলা হয় গার্ড অনেক কঠিন হয়েছে, কড়া গার্ড হয়েছে। আপনি ইংলিশ মিডিয়ামে যে বাচ্চারা পড়ে তার হাত থেকে যদি কোনো কারণে কলমটা পড়ে যায়, she or he is not allowed to pick her pen. সে তার ইয়াকে ডাকবে, গার্ডকে ডাকবে, ওখানে টিচারকে ডাকবে, উনি উঠিয়ে দেবেন। হ্যাঁ, নিচ থেকে উঠিয়ে পেনটাও নিতে পারবে না। তো এখন আমি কোয়ালিটি অফ এডুকেশন চাই, আমার বাচ্চার ভবিষ্যতের তো চাই, আমি কোয়ালিটি অফ এডুকেশন চাই। আমি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য আমার বাচ্চাকে তৈরি করতে চাই। আবার আমার বাচ্চাকে আমি উস্কে দেই যে রাস্তায় যাও, গিয়া ওই পরীক্ষাগুলি পরীক্ষা ছাড়া পাস দিতে বলো। আমার মনে হয় যে এই যে সোশ্যাল মিথস্ক্রিয়া, যে সামাজিকভাবে যে এই যে এক্সচেঞ্জটা সবার সাথে, এইটা হওয়া উচিত। এবং মিলন সাহেব কেন, মিলন সাহেব তো আমি মনে করি মিলন সাহেব আগের বার শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, উনি বিষয় আশয়টা জানেন। আপনি ধরুন বন্যা হয়ে চট্টগ্রাম বিভাগে বন্যা হয়েছে, ওখানে পরীক্ষা বন্ধ হয়েছে না। বিষয়টা যেটা হলো যে আমরা যেটি ফুটেজগুলো তো দেখেছি এখন পর্যন্ত, যে স্টুডেন্টরা আসলে রীতিমতো পানির মধ্যে তারা ভিজে গেছে, এরকম একটা অবস্থাতে আসলে তাদেরকে এক্সাম হলে যেতে হচ্ছে। তো সেটি তো আসলে তাদের জন্য একটা ট্রমার ব্যাপার। সেই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নগুলো শিক্ষামন্ত্রী না উঠেছে বা আমরা কি কেউ কি জানি যে সকালে বৃষ্টি হবে কিনা? আষাঢ় মাসে, শ্রাবণ মাসে তো বৃষ্টি হবেই, বৃষ্টি তো ভিজবে না, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়া ঢাকায় হয়েছে, সিলেটে হয় নাই, সিলেটে হয়েছে, রাজশাহীতে হয় নাই, রাজশাহীতে হয়েছে, চট্টগ্রামে হয় নাই। দুর্যোগপূর্ণ আবহাওয়া কোনো অজুহাতই হতে পারে না। আমি আপনাকে বলছি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, বন্যা হয়েছে 2 দিন আগে থেকে, বন্যা হয়েছে, ঠিক আছে, ওইখানকার পরীক্ষা বন্ধ। কিন্তু জলাবদ্ধতা কিন্তু অনেকদিন ধরেই ছিল, জলাবদ্ধতা কিন্তু অনেকদিন ধরেই ছিল, মানে বেশ কয়েকদিন 2-3 দিন ধরেই জলাবদ্ধতা তো হবে। তো জলাবদ্ধতা এই জন্য হবে যে 17 বছর যাবত একটা কসমেটিক উন্নয়ন হচ্ছে, একটা কসমেটিক উন্নয়ন হচ্ছে। যে আমরা এটাকে আপনাদের এই স্টুডিওতেই বলেছে, যেটার নাম লিপস্টিক উন্নয়ন। সারা গায়ের কাপড় চোপড়ের কোনো খবর নাই, শরীরে অসুখ বিসুখের কোনো খবর নাই, আপনি জাস্ট লিপস্টিক দিয়ে এসে দাঁড়ায় গেলেন। অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। লিপস্টিক উন্নয়নের ফলে এটা হবে তারেক রহমানের গভর্নমেন্ট, আমি মনে করি যে সঠিক উন্নয়নের যে ধারা, এটা উনি শুরু করেছেন, এবং এটা শুরু হলে হয়তো জলাবদ্ধতা কমবে। বাট এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপর কারো হাত নাই, এবং 1 ঘন্টার নোটিসে পরীক্ষা বন্ধ করা যায় না। অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনার কাছে আসবো। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরো 2জন সম্মানিত অতিথি। আরো আছেন অধ্যাপক ডক্টর রমিত আজাদ, বিজ্ঞানী, গবেষক ও লেখক, এবং আছেন লুনা নূর, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন ও সিভিপি নেত্রী। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষার্থীদের বিক্ষোভ, যেহেতু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক অবরোধ এগুলো হচ্ছিল, এবং হওয়াটাই খুব স্বাভাবিক। কারণ আমরা দেখছিলাম যে বন্যা এবং জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের আসলে এক ধরনের এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, যেটি বলছিলাম যে একদম পানির মধ্যে নেমে গিয়ে তারপরে তাদেরকে পরীক্ষার হলে যেতে হচ্ছিল। তো সেই জায়গা থেকেই, এবং আরো বিষয় এসছে, যেমন ফিজিক্স যেই পরীক্ষার যে প্রশ্নপত্রটি ছিল সেখানে 2টো সৃজনশীল ভুল এসেছে, এরকম বিষয়ও ছিল। সবকিছু মিলিয়ে যদিও শিক্ষামন্ত্রী আজকে সংসদে ব্যাখ্যা দিয়েছেন, সেই জায়গা থেকে প্রশ্নটা করতে চাই যে এই যে বন্যা, জলাবদ্ধতা, টানা বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া যাই বলি না কেন, সেটা তো আসলে শিক্ষার্থীদের ফরে ছিল না, এবং আমাদের আলোচক যেমন বলছিলেন যে এটি আসলে আগে থেকে বোঝাও যায়নি। সবকিছু মিলিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটা সেদিন আসলে কতটা যৌক্তিক ছিল, পেছানো যেত কিনা, কি মনে হয়? জি।
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থাপিকা এবং আমার সহ আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। দর্শকদের আসসালামু আলাইকুম। প্রথমে আমি বলতে চাচ্ছি যে আবহাওয়ার পূর্বাভাস বলে একটি বিষয় আছে। আমি বিশ্ববিদ্যালয়ে টোটাল 32টা সাবজেক্ট পড়াই। এর মধ্যে অন্যতম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স পড়াতে গিয়ে শুরুতেই বলি যে হোয়ার দেয়ার ইজ আনসার্টিনিটি দেয়ার ইউ নিড স্ট্যাটিস্টিক্স। আমাদের দেশে কিন্তু উপর মহল থেকে শুরু করে মাঝামাঝিতে সব জায়গায় কিন্তু পরিসংখ্যান জ্ঞানের খুবই অভাব। ফ্লাইওভার কোথায় নির্মাণ করতে হবে, ঠিক আছে, সেখানে কতগুলো লেন করতে হবে, 4 লেনের একটা রাস্তার পাশে 20 তলা বিল্ডিং করবেন না 5 তলা বিল্ডিং করবেন, এরকম কোনো হিসাব কিতাবই কিন্তু কেউ বুঝে বলে মনে হয় না। আমি এই জন্য একটা আর্টিকেল লিখেছি, এটা ইয়েতে আছে, নেটে আছে, পরিসংখ্যান জ্ঞানের অভাবে কী হয়। তো আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিসংখ্যান জ্ঞান। তা আমাদের দেশের বর্তমানে যে আবহাওয়া অধিদপ্তর, আমি তাদেরকে প্রতি সম্মান রেখেই বলছি, মনে হচ্ছে যে তারা কিন্তু এখন এই মুহূর্তে 2026 সালে খুবই দুর্বল। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, যিনি উনি আবহাওয়া অধিদপ্তরের সাথে কনসাল্ট করেছেন, আবহাওয়া অধিদপ্তর বলেছে যে না তেমন কিছু হবে না, জি। এরকম কথা। জি। তো এই দিক থেকে তেমন কিছু হবে না। এদিকে বিদেশে আমাদের অনেক ভালো ভালো আবহাওয়া স্পেশালিস্ট আছেন। আমি একজনের নাম উল্লেখ করতে চাই, মোস্তফা কামাল পলাশ। উনি কানাডায় আছেন। উনি দেশে লেখাপড়া করেছেন ফিজিক্সে, পরবর্তীতে বিদেশে গিয়ে আবহাওয়া বিজ্ঞানের উপর উচ্চতর লেখাপড়া এবং পিএইচডি করেছেন, ভালো গবেষক। উনি কিন্তু আগের রাত্রেই সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে ভারী বৃষ্টিপাত হবে, খুব ভারী বৃষ্টিপাত হবে। এখানে দেখেন কন্ট্রাডিকশন। একজন ভালো আবহাওয়াবিদ বলছেন ভারী বৃষ্টিপাত হবে, আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টিপাত হবে না। এদিকে আমাদের রাডার 5টা কাজ করছে না আবহাওয়া অধিদপ্তরের। তো এই বিষয়গুলো, ইনকনসিস্টেন্সিগুলো কিন্তু আছে। সেখানে কাকে দোষ দিব? আবহাওয়া অধিদপ্তরের দোষ দিব, নাকি শিক্ষা মন্ত্রণালয়কে দোষ দিব, নাকি আমাদের কপালের দোষ দিব? এরকম একটা বড় ব্যাপার। যদি আবহাওয়ার পূর্বাভাস ঠিকঠাক মতো হতো যে পরদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে, জলাবদ্ধতা হবে, শিক্ষার্থীদেরকে কোমর পানিতে, হাঁটু পানিও না, কোমর পানিতে, মেয়েদেরকে কোমর পানিতে ভিজে গিয়ে পরীক্ষার হলে 3 ঘন্টা বসে থাকতে হয়েছে, তারপর ওই ময়লা পানিতে তাদের ইনফেকশন হলো না, রোগ হলো, সেটাও একটা বিষয়। তো এই কারণে সব মিলিয়েই এই হজবরল একটা সিচুয়েশন তৈরি হয়েছে। যদি আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে জানা যেত, তাহলে আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হয়তো সিদ্ধান্ত নিতেন পরীক্ষা পেছানোর। জি, অনেক অনেক ধন্যবাদ। লুনানুর, আপনার কাছে যাই এই বিষয়টাতেই জানতে চাই যে পরীক্ষা যদি আসলে সেদিনও স্থগিত করা হতো, সকালে যখন আসলে এরকম একটা পরিস্থিতি দেখা গেল, এটা কি আসলে করা যেত কিনা, বা শিক্ষার্থীদের, যেমন অনেকে বলছেন যে শিক্ষার্থীদের পালসটা হয়তো বুঝতে একটু প্রবলেম হচ্ছে কিনা, আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে একটু শুনি। ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত সহ-আলোচক, দর্শক যারা শুনছেন, সকলকে শুভেচ্ছা। আপনার শেষ কথাটা দিয়ে শুরু করি। শিক্ষার্থীদের পালস বুঝতে পারাটা এটা খুব জরুরি আর কি, এবং এই জরুরি বিষয়টা মানে সফল হয় তখন যখন আসলে মমত্ববোধটা থাকে আর কি, হ্যাঁ, অঙ্গীকারটা থাকে। একটা হচ্ছে যে পরীক্ষাটা তাৎক্ষণিকভাবে তখন মানে পেছানো যেত কিনা, সেটা একটা আলোচনা, সে আলোচনায় পরে আসছি আমি। কিন্তু দেখলাম আজকে শিক্ষার্থীরা একটা প্ল্যাকার্ড নিয়ে মানে এই মুহূর্তে রাস্তায় আমি আসার সময়ও এর মধ্যে পড়লাম যে তারা বিক্ষোভ করছে, যেখানে তাদেরকে ফার্মের মুরগি বলা হয়েছে আর কি। পালস বোঝার কথাটা আপনি যেটা বললেন আর কি, এই যে জায়গাটা আর কি, হ্যাঁ, যে আমার সন্তান, আমি যখন শিক্ষামন্ত্রী, এই পরীক্ষার্থীরা সবাই আমার সন্তান, সেই যে জায়গাটা মানে আগাম প্রস্তুতি বা এই মনোভাবটা, এই মমত্ববোধের জায়গাটা, এটা আসলে মানে সরকারের যারা কথাটা ধরে একটু বলতে চাই, ফার্মের মুরগি এই শব্দটির জন্য আবার একটি পেজও খোলা হয়েছে, ব্রয়লার চিকেন পার্টি এরকম করে, মানে এটা হবে, এটা জেনারেশনের একটা মানে এক্সপ্রেশন আর কি, তারা কিভাবে প্রকাশ করবে তাদের ক্ষোভ বলেন, তাদের মানে ভাষা ভিন্ন রকম আমাদের থেকে। এই যে জায়গাটা, যে এই দায়িত্ববোধের জায়গাটা, এই দায়িত্ববোধের জায়গা থেকে অ্যাটাচমেন্টের জায়গাটা, এইটা যেমন ঢাকাতে কিন্তু বৃষ্টি ভোর রাত থেকে হচ্ছিল, আপনি যতটা মনে হয়, হ্যাঁ, সেখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত হতে পারে তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত যখন সামগ্রিক বিষয়টা সম্পর্কে আপনার ধারণাটা এবং আপনার আন্তরিকতাটা পরিষ্কার থাকবে। মানে এটা তো খুব বিষয় যে কত মিলিমিটার বৃষ্টি হলে ঢাকা ডুবে যায়, এটা তো নতুন কোনো বিষয় না, আমরা জানি। কিন্তু আমাদের বাচ্চারা যারা স্কুলে যায়, তা আমাদেরও একটা প্রস্তুতি ছিল যে কালকে সকালে আর স্কুলে যেতে পারবে না, 7টা 7:30টার মধ্যে বেরোতে হবে, বা আমরা অফিসে যাব, আমাদের আগে বের হতে হবে, এরকম একটা বিষয় ছিল। তো এই যে টোটাল একটা মানে কনসার্নের বিষয়, টোটাল একটা মানে আন্তরিকতার বিষয়, এই জায়গাগুলোতে না কখনো কখনো মানে খুব ছোট একটা ঘাটতি আমাদের বড় একটা সংকটের মধ্যে নিয়ে যায় আর কি। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে এই সিজনে পরীক্ষা, এটাও তো সবসময় এসএসসি পরীক্ষার সময় দেখা যায়। মানে এই যে গত পরশুদিন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার আগেও আমি দেখেছি, প্রথম বা দ্বিতীয় পরীক্ষার আগের দিন আমি মেট্রো রেলের নিচে দেখেছি যে অসংখ্য পরীক্ষার্থীরা তারা ভেজা,
জি। ভেজা, কারণ এই সময়টা আর কি। এখন এই টোটাল সামগ্রিক বিষয়টাকে আপনাকে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত, বিচ্ছিন্ন একটা সিদ্ধান্ত নিলে হবে না। এটা একটা প্রেম থাকতে হবে, এটা একটা মানে টোটাল কাঠামোটা একদম পরিষ্কার করে থাকতে হবে যে এই সিজনে আমাদের দেশে বৃষ্টি হবে আর কি, এবং সেই বৃষ্টি হওয়ার কারণে জ্যাম তৈরি হয়, জলাবদ্ধতা হয়। জলাবদ্ধতা না হলো, সাধারণভাবে একটা বৃষ্টিতে ভেজার পরে আপনি শিক্ষার্থীর শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে, তাই না? সেই জায়গাটাও তো আমাকে মাথায় রাখতে হবে। মানে পরীক্ষাটা কেন এই কঠিন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যে এইখানে যে কোনো ভাবে আমাকে এই জায়গাটাকে যে মানে উতরাতে হবে আর কি, সেটা না। মানে একটা পাবলিক পরীক্ষা বলেন, এসএসসি বলেন বা অন্য যে কোনো পরীক্ষা বলেন, সেখানে যে আমার একটা মেধার পরিচয় দেওয়ার বিষয়, সেখানে যে আমার একটা যোগ্যতার পরিচয় দেওয়া বা আমার কতটুকু আছে ভেতরে সেটাকে ঢেলে দিয়ে আমি একটা নিজেকে উপস্থাপন করব, সেই পদ্ধতিটা, সেই সিস্টেমটা আমাদের দেশে নেই। আমাদের দেশের টোটাল পরীক্ষাটা একদম পরীক্ষা, এমন একটা পরীক্ষা আর কি, মানে যেটা হচ্ছে কোনো না কোনোভাবে যেটার মুখোমুখি হয়ে আপনাকে মানে কোনো নিপীড়িত হতেই হবে। সেটা প্রশ্নপত্রে ভুল হোক, সেটা রুটিনে হোক, সেটা সময়ের কারণে হোক, সেটা মানে পড়াশোনার সিস্টেমের কারণে হোক, সব কিছু মিলিয়ে আর কি। আপনি আন্তরিকতা বোধের জায়গার অভাবটার কথা বলছিলেন। গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে একজন পরীক্ষার্থী, তিনি আসলে 2 কিলোমিটার পথ আসলে তার এই বুক সমান পানিতে হেঁটে গিয়ে তারপর পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে, এবং তার আসলে এই যে যাওয়ার সময় 15 মিনিট দেরি হয়েছে, এই কারণে কিন্তু তাকে আর পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। তো এইরকম একটা মানে অমানবিক ঘটনাও কিন্তু আসলে পরীক্ষাটা দিয়ে আমাকে পাস করতে হবে, মানে আমাকেও আমি এই সিচুয়েশনের মধ্যে টাইমলি যেতে পারাও তো আসলে একটা টোটাল দায়িত্বটা আমার, কিন্তু টোটাল দায়িত্বটা তো আসলে আমার না, পরীক্ষার্থীর না। টোটাল দায়িত্বটা হচ্ছে মানে আমাদের সামগ্রিক শিক্ষক বলেন, শিক্ষার্থী, শিক্ষা মন্ত্রণালয় যারা এর সাথে জড়িত আছে তাদের, এবং সেই পরিকল্পনাটা তাদের থাকতে হবে। আর যে বিষয়টা যে সকালবেলা 2 ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছে, সেটা তাৎক্ষণিক সিদ্ধান্তে আরো অনেক বড়। আপনি মনে করেন যে মানে আমি একদম অন্যভাবে বলি যে এটা যদি বৃষ্টি না হয় ভূমিকম্প হতো, আমাকে তো বিকল্প ব্যবস্থা নিতে হতো। বৃষ্টিটা তো শুরু হয়েছে 2 ঘন্টা আগে, এবং যেখানে একটা আপত্তি ছিল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটা হচ্ছে যে এখন তার আপনার সেই সন্ধ্যা 7টার নিউজের জন্য অপেক্ষা করতে হয় না, অথবা পরের দিনের সংবাদপত্রের জন্য অপেক্ষা করতে হয় না। এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা খুব তাড়াতাড়ি আধা ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা জানতে পারি কোথায় কি পরিস্থিতি আর কি। সেই বিষয়ে এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার এই মানে জায়গাটা অর্জন করতে হবে আমাদের আর কি। এবং সবসময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জায়গা না, সরি আমি এভাবে মানে জনগণের প্রতি, মানুষের প্রতি মমত্ববোধ থেকে, আন্তরিক থেকে আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আলোচনার বিষয় শিক্ষার্থীদের বিক্ষোভ। যাব আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছেই আবারও আসছি। আপনি 2 আলোচকের কথাও শুনছিলেন কিছুক্ষণ আগে। বিষয়টা হচ্ছে যে এই যে ধরেন যে কোনো দুর্যোগের সময়ে শিক্ষার্থীদের যে মানসিক অবস্থা একটা বোর্ড এক্সাম দেওয়ার আগে থাকে, কিংবা বাস্তব পরিস্থিতি বিবেচনায় আসলে মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হতে পারতো কিনা, কি বলবেন? আপনি তো কোয়েশ্চেন করছেন, মনে হচ্ছে যে আমি বাংলাদেশে বসবাস করছি কিনা, এটাই তো আমার সন্দেহ হচ্ছে। তো যে কোনো রকম দুর্যোগ, যেমন ভূমিকম্প হলে তো পরীক্ষা টিচারও পলাবে, ছাত্রও পলাবে, খাতা বন্ধ হয়ে যাবে। পরীক্ষার মাঝখানের ভূমিকম্প হলে পরীক্ষা বন্ধ হয়ে যাবে। পরীক্ষার মাঝখানে ভূমিকম্প হতে পারে, আর ভূমিকম্পের সাইড তো কয়েক সেকেন্ড। তো ওই জন্য যে পরীক্ষার সময় ভূমিকম্পের জন্য পরীক্ষা, এটা পরীক্ষার মাঝখানে পরীক্ষা বন্ধ শুরু হলেও ভূমিকম্প, ওইটা হয়তো হয়ে যেতে, পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। একটা 2 নম্বর হচ্ছে যে আমি আপনাকে বলি যে আমি ছোটবেলা থেকে গ্রামে পড়েছি, এই উপজেলা শহরে, যে একেবারে ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা বৃষ্টি হলে পেছন দিয়ে স্যার বসতেন, টিনের চাল, ওই সময় বৃষ্টির সময় প্রচণ্ড বৃষ্টিতে আওয়াজ শোনা যায় না। তো 30-40 জন বাচ্চা থাকে। আমার ক্লাস 7-এ 70 বাচ্চা ছিল আমরা যে সেকশনটাতে। তো স্যাররা বসে থাকতো, আমরা পেছন দিয়ে জানালা দিয়ে বৃষ্টির মধ্যে তো বেরিয়ে গেছি। তো 2 ঘন্টা 3 ঘন্টা, তো আমাদের তো ওই সময় পর্যন্ত শুধু আমরা খেয়াল রাখতাম যে ভাদ্র মাস, আশ্বিন মাসে যে বৃষ্টি হয়, ওই বৃষ্টিতে ভিজলে জ্বর হতে পারে। আমাদের জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, বৈশাখ মাসে জ্বর, বৃষ্টিতে ভিজলে কিছুই হইতো না। নতুন পানি বৈশাখ মাসের শেষেই খালে নতুন পানি আসে, বর্ষার নতুন পানি চলে আসে, ওই পানিতে ঝাঁপাইলে আমাদের বৃষ্টিতে আসে নাই। এখন আমার বাচ্চাকে যদি আপনি ছেড়ে দেন
10 মিনিট বৃষ্টিতে, তো তার জ্বর হবে। কারণ তার জীবনের একটা বিশাল সময় ভার্চুয়াল লাইফ, তার পড়াশোনা এবং অন্যান্য বিনোদন সব কিছুই তার ভার্চুয়াল লাইফে, এই ফোন কেন্দ্রিক, ট্যাব কেন্দ্রিক, তারপরে কি বলে যা আছে তার এই যে ভার্চুয়াল লাইফ, এটা আমরা থামাতে পারছি না বাচ্চাদেরকে। এবং আমাদের বাচ্চারা যে মাঠে যাবে, মাঠে খেলবে, মাঠও নাই, গ্রামেও মাঠ এখন দখল হয়ে গেছে। তো এই যে বিষয়টা, এই কারণে মিলন ভাই যদি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যদি বলেও থাকেন, এবং তার তিনি এই বয়সটা পার হয়েছেন, উনি 40 বছর বয়সে মন্ত্রী না, তো উনি অ্যারাউন্ড 68-70 ইয়ার্স বয়সে একজন কি বলে তার বাচ্চারা পরিণত হয়ে গেছে, বাচ্চার মা বাপ হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই অ্যাসপেক্টের থেকে হয়তো উনি বলেছেন যে এটা নেগেটিভলি না। আমরা বাচ্চাদেরকে সারাক্ষণই বলি, আমার বাচ্চাদেরকে একটু এক্সারসাইজ করো, একটু খেলাধুলায় যাও, একটু না হলে জিমে যাও। জি। তো এই যে বিষয়টা, যেটা আমি মনে করি যে শিক্ষামন্ত্রী এটা বুঝিয়ে বলতে পারেন। আমি মনে করি শিক্ষার্থীদের সাথে এই ছোট বিষয়টা নিয়ে ভুল বোঝাবুঝি হওয়ার কোনো কারণ নাই। যে উনি, আমি ব্যাড সেন্স থেকে বলি নাই, তবে আরেকটা বলি, আমরা ক্লাস 8-9-এ আমরা যে পৃথিবীর যা খবর জানতাম, এখনকার বাচ্চারা আমাদের ওই সময়কার তুলনায় অনেক বেশি জানে। আমরা বাংলাদেশকেই জানতাম শুধু, হয়তো ক্লাস 7-8 পড়ার সময়। এখন একটা 7-8-9-এর বাচ্চা সারা পৃথিবীর ছোট ছোট খবর জানতে পারে, যে বলতে পারে, সে আপনাকে কানেক্ট করতে পারে, সে যে না এই আপনার আইডিয়াটা এইভাবে না। আমরা আগে কানেক্ট করতাম স্বাধীনতা থেকে 52 সাল থেকে, জি। এখন বাচ্চারা কানেক্ট করে আলিগড় থেকে, জি। আলিগড় থেকে, যে স্যার সৈয়দ আহমেদ থেকে বাংলাদেশকে কানেক্ট করে, বাংলাদেশের স্বাধীনতাকে। জি, তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমাদের বাচ্চারা যেমন ভার্চুয়াল লাইফের খারাপ দিক আছে, তারা ফিজিক্যালি খুব স্ট্রং হচ্ছে না, আবার নলেজের দিক থেকে সে আমাদের থেকে প্রায় আরো 100 বছর পেছনের বিষয়ও জানে। জি, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর রমিত আজাদ। আপনার কাছে যদি আসি, যেমন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে যে এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীর মেডিকেল, বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো থাকে কিংবা তাদের যে স্বপ্নের প্রতিষ্ঠানগুলো থাকে, সেখানে 5-10 নাম্বার তো খুব ভ্যারি করে, এবং তাদের এটা দিয়েই তো আসলে পরবর্তী লাইফটা কি হবে সেটা নির্ধারিত হয়। সেই জায়গায় প্রশ্নপত্রে যখন ভুল আসে এবং শিক্ষামন্ত্রী যখন ব্যাখ্যায় বলেন যে এটি আসলে 2 বছর আগেই করা থাকে, এই বিষয়টাকে আসলে কিভাবে বলেন, কিভাবে দেখেন? কারণ এখানে যেমন অনেক লেখালেখি হচ্ছে যে হয়তো পরীক্ষা পরিচালনা কমিটির আরো এটাকে আসলে নিয়ে কাজ করা উচিত ছিল, কি বলবেন? ধন্যবাদ। আমি নিজেই যেহেতু ফিজিসিস্ট, একজন পদার্থবিজ্ঞানী, আমার কাছে প্রশ্নপত্রটা আছে, ভুলগুলো আমি শনাক্ত করেছি, কোথায় ভুল আছে, সিভিয়ার ভুল হয়েছে ওখানে। জি। ঠিক আছে, যেই আপনার ভ্যালুগুলো দিতে হবে ভ্যালুগুলো দেওয়া নাই। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী যায়, সে কিন্তু ভুল খুঁজতে যায় না, সে ধরেই নেয় পরীক্ষার প্রশ্নপত্র সঠিক আছে, ভুল বোধহয় আমার হচ্ছে। জি। এটা কিন্তু সিভিয়ার মিস্টেক করা হয়েছে। এখন প্রশ্নপত্র 2 বছর আগে করা হয় কিনা এই বিষয়ে আমার কিছু জানা নেই, আমার ধারণা জানা মতে না, 2 বছর আগে না, এটা হয়তো কয়েক মাস আগে করা হয়। না, শিক্ষামন্ত্রী বলেছেন যে এটি আসলে 2 বছর আগে কোনো প্রশ্ন করা হয় না, কয়েক মাস আগে করা হয়। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, মেকার আছে, চেকারও আছে। জি। এটা সব জায়গায় কিন্তু প্রশ্নপত্র শুধু না, ওই বাংলাদেশ ব্যাংকের যে চেক তৈরি করা, ওখানে কিন্তু মেকার চেকার আছে। ঠিক আছে, তো প্রশ্নপত্র একজন মেক করলো, আরেকজন চেক করলো, মেকার ভুল করতে পারে, হিউম্যান এরর হতে পারে, চেকার কি করলেন? আর এখানে কিন্তু মেকারও একজন থাকে না, চেকারও একজন থাকে না, একাধিক থাকে। তারপর কোশ্চেন মডারেশনের বিষয় আছে, এগুলো নিয়ে বোর্ডে বসা হয়। আমি তো নিজেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমি জানি এগুলো নিয়ে বোর্ডে বসা হয় এবং এগুলো নিয়ে সবগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়। তাহলে ওইখানে সিনসিয়ারিটির অভাব ছিল। এখন এটা যদি 4 মাস আগে হয়ে থাকে, অর্থাৎ বিগত সরকারের আমলে হয়ে থাকে, তাহলে বর্তমান সরকারের এখানে দোষ নাই। আর যদি 4 মাস আগে না 2 মাস আগে হয়ে থাকে, তাহলে আমাদের বর্তমান সরকারের অনেক সতর্ক বা সচেতন হওয়া উচিত ছিল এই বিষয়টিতে। জি, অনেক অনেক ধন্যবাদ। লুনানুর, আপনার কাছে যাই। যেমন যেটি আসলে আলোচনা আসছিল অনেক কিছু, যে অন্তর্বর্তী সরকার কিংবা তার আগের সরকারের উপর অনেকটা দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, এটি অনেকে বলছেন আর কি। তো সেই জায়গা থেকে মানুষ যেটি বলছে যে প্রশ্নপত্র চূড়ান্ত হওয়ার আগে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন, তারা যদি এটিকে আরো রিচেক করতে পারতেন কিংবা আসলে কি হবে শেষ পর্যন্ত, সেই সিস্টেমটা যদি থাকতো তাহলে আরো ভালো হতো কিনা, কি বলবেন? সিস্টেম তো থাকতো, মানে কি, সিস্টেম তো রয়েছে। পরীক্ষা একটা কমিটি হয় এবং সেটা সুনির্দিষ্ট দায়িত্ব হয়, এবং আমি যতটুকু জানি যে তাদের নানা মিটিং হয়, ট্রেনিং হয়, এই বিষয়টি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আসলে আমাদের কিছু এরকম গুরুত্বপূর্ণ জায়গায় মেলা ঘাটতি
তৈরি করে গিয়েছে, সেটা আসলে বলার মানে কোনো ইয়ে নেই, না বলার কোনো অবকাশ নেই আর কি। কিন্তু সেই দায়টা মানে 2 বছর আগে প্রশ্ন তৈরি হয়, এটা আমি আজকে প্রথমে শুনলাম আর কি। দুটো পাবলিক পরীক্ষা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছি, সেটা 2 বছরের মধ্যে তো সিলেবাসও পরিবর্তন হয়ে যায়। জি, মানে কারণ সেই সিলেবাস এই সিলেবাস সেটাই আর কি। পুরোটা আমি জানি আলাদা না এবং আপনি 6 বছর কিভাবে পরে বলেছেন। তারা এবার যারা পরীক্ষা এবার দিচ্ছেন দেবে। তারা ফুল সিলেবাসে হ্যাঁ, পরীক্ষা দিচ্ছেন। সেটাই তো। এখন সেটা হচ্ছে যে প্রশ্নটা দেওয়ার আগ মুহূর্তে, শেষ মুহূর্তে, মানে হলের আগে না, তার আগেও, মানে ডিস্ট্রিবিউশনের আগেও তো ওই কমিটির একটা কাজ থাকে যে প্রশ্নটা ঠিক মতো, একটা প্রিন্টিং মিস্টেকও তো হতে পারে। মানে আপনি মনে করেন যে প্রশ্নে এখন যে ভুলগুলো হয়েছে সেটা হচ্ছে যে মানে ওই বিষয়ের কিছু ভুল আর কি, তত্ত্বগত এই জায়গায়, কিন্তু একটা প্রিন্টিং মিস্টেকও তো হতে পারে, সেটাও তো চেক করবে। আর পরীক্ষা কে নিবে এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। মানে এটা হচ্ছে কি, আমাদের বিষয়টা একটা খুব অল্প সময়ে বা এরকম একটা আলোচনার মধ্য দিয়ে এই বিষয়গুলো সমাধান হবে না। যেমন এর আগে আমরা বলছিলাম যে বৃষ্টি আর কি, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এই সময় বৃষ্টি হোক, এটা আমাদের জন্য খুব দরকার। কিন্তু বৃষ্টি হলেই এই ভোগান্তিগুলো যে আমাদের হয়, এই আগাম প্রস্তুতিটা বা এবারের মানে ধারণা থেকে আগামী দিনে বছরে যেন এই সমস্যাটা না হয়, সেই সমাধান আমাদের কখনো হয় না আর কি। এখন পরীক্ষা কে নিবে? পরীক্ষা নিবে সেই যে যার পরীক্ষা নিচ্ছে তার চেয়ে অধিকতর যোগ্য, সেটাই তো হতে হবে, তাই না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, কলেজের শিক্ষক বলেন, এই বোর্ডের যারা আছেন বা পরীক্ষা কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়, একটা কলেজের সকলে তো পরীক্ষা কমিটিতে অন্তর্ভুক্ত হয় না, সকলের প্রশ্ন গ্রহণ করা হয় না। আপনি জানেন যে অনেককে প্রশ্ন করতে দেওয়া হয়, তার মধ্যে কমিটি 1টা বা 2টা প্রশ্ন সিলেক্ট করে, 2-1 সেট থাকে। তো সেই জায়গাটা হচ্ছে, সেই যোগ্যতাটা শুধুমাত্র আপনি ওই পদে আছেন, আপনার একটা ডিগ্রি আছে সেটা না, সেই যোগ্যতার সাথে হচ্ছে এই সংশ্লিষ্ট বিষয়টার সাথে আপনি কতটা সম্পৃক্ত, আপনি আবারও সেই আন্তরিকতার কথা চলে আসে, আপনি কতটা আন্তরিক, আপনি কতটা একটা শিক্ষার্থীর জীবনটাকে কিভাবে মূল্যায়ন করছেন। যেভাবে আপনি বলছিলেন যে এসএসসি পরীক্ষাটা আমাদের দেশে আসলে মানে জীবনে ঢোকার, ক্যারিয়ারে ঢোকার একটা গেট মনে করা হয় আর কি। এসএসসিও রয়েছে, তারপরে এইচএসসি, এবং এই সময়টা একটা মানে একজন শিক্ষার্থীর বয়সের এমন একটা সন্ধিক্ষণ সময় আর কি, মানে এমন একটা সময় যে নানাভাবেই কিন্তু এই সময়টা নিয়ে খুব মানে ভাবতে হয়। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানেন কিনা, সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থীরা একাডেমিক সময় যে 1 বছর 24 মাস পাওয়া দরকার, সেটা কিন্তু আমাদের দেশে এমনিতেই পায় না। কারণ এসএসসি পরীক্ষার পরে কলেজে ভর্তি হওয়ার যে প্রক্রিয়াটা, ফলাফল প্রকাশের যে প্রক্রিয়াটা, সেটা এত লেন্দি, এত মানে যার কারণ হচ্ছে দেখা যায় 18 মাস 19 মাসে তাদের পরীক্ষা শেষ করতে হয়, কিন্তু সিলেবাসটা কিন্তু 24 মাস হিসাব করে তৈরি করা হচ্ছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই যে প্রশ্নের ভুলটা বুঝতে পারারও আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বা কাঠামো কি এরকম যে সকল ছাত্ররা সমান? সকল ছাত্র তো সমান না। ঢাকার ছাত্র, ঢাকার বাইরের ছাত্রের মধ্যে অনেক ফারাক, ঢাকারই এক কলেজ থেকে অনেক কলেজে এক ফারাক। এখন আপনি একটা প্রশ্ন, একটা ভুল প্রশ্ন নিয়ে আপনার আধা ঘন্টা 40 মিনিট নষ্ট করে দিলেন, 1 ঘন্টা নষ্ট করে দিলেন, এই দায়টা তো নিতে হবে এবং এই দায় নেওয়ার মানসিকতাটা থাকতে হবে। এটা নিশ্চয়ই একটা সমাধান করবে, ভুল প্রশ্ন যেটা হয়েছে সেটা তো একটা সমাধান আছে। কিন্তু একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই যে আমাদের মানে একটা যে ব্লেমিং গেম আর কি, আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া, এই জলাবদ্ধতা থেকে শুরু করে এই প্রশ্নপত্রে দিয়ে, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের সন্তানদের কথা মানে আমাদের একদম গুরুত্ব দিয়ে ভাবতে হবে ভবিষ্যতে। পরীক্ষা আজকে তারা রাস্তায়, এটা তো খুব অনাকাঙ্ক্ষিত, এটা নিশ্চয়ই আমরা চাই না, একেবারেই তাই না? এটা অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে আসি। যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমটাকে আরো আসলে কিভাবে কোয়ালিটিফুল করা যায়, কি বলবেন? দেখুন, এই এডুকেশনের কোয়ালিটি নিয়ে সারা পৃথিবীতেই কমিশন আছে, কমিটি আছে। আপনি যদি আমাকে বলেন যে আমি 1 ইয়ারে এরকম বলে দিব, এটা হলো না। আমরা 3 জনে বললে হয় না। এটা আমার মনে হয় এই এডুকেশনের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য আমাদের একটা স্থায়ী শিক্ষা কমিশন থাকা দরকার, একটা স্থায়ী এইরকম ইমপ্রুভমেন্টের জন্য কমিটি থাকা দরকার, এবং প্রত্যেকটা সাবজেক্টই যেন ভালোভাবে। উনি ফিজিক্সের ছাত্র, দেখুন আমরা যেগুলি এই কয়েক বছর আগেও ফিজিক্সে পড়তাম, এইগুলো বহু বছর আগে থেকেই অন্যান্য দেশে বাদ দিয়ে দিয়েছে আমাদেরকে। আপনি এখন যদি এই যে নর্থ সাউথ, আপনার পাশে এখান থেকে কয়শো গজ দূর নর্থ সাউথের বাচ্চারা সারাক্ষণ চিৎকার করছে যে ইন্ডাস্ট্রির সাথে আমাদের এডুকেশনের যোগাযোগ নাই, আমাদের ফারাকটা অনেক বেশি ইন্ডাস্ট্রির সাথে।
আমাদের ইন্ডাস্ট্রিতে যে ল্যাঙ্গুয়েজ মানে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস যেটা চলে আমরা এর অনেক পেছনে নাই। এটার কোনো আমি নিজে ব্যক্তিগতভাবে একজন ইউজিসির মেম্বারকে বলছি যে এদের বাচ্চাদের এই বক্তব্যটা হয় গিয়া শুনেন নতুবা ডাকেন, ডেকে বলেন যে কি সমস্যাটা কি, তোমরা কি চাও। ইউজিসি এটা কর্ণপাত করে না। বিশ্ববিদ্যালয়ের যে কোর্স সিস্টেম, কোর্স কি করবে, এগুলো কারিকুলাম, এগুলো নিয়ে ইউজিসি মাথা কামায় না। তো এটা হলো একটা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা এই এডুকেশনের ইমপ্রুভমেন্ট তো দরকার, অতি অবশ্যই দরকার। এবং সারা পৃথিবীর বিশ্ব মার্কেটের দিকে, বিশ্ব বাজারের দিকে নজর রেখে আমার এডুকেশনটা হবে। আমি বিশ্ব থেকে আলাদা বিচ্ছিন্ন দ্বীপ নই। এইটা একটা। আরেকটা হচ্ছে যে আমি মনে করি যে বাচ্চাদের আজকে দেখবেন, আমি অনেকগুলো বাচ্চাদের এই যে আন্দোলনটা এদেরকে ফলো করলাম। আপনি দেখবেন ম্যাক্সিমাম বাচ্চার চোখ হচ্ছে কুঠোরাগত, চোখগুলো বসে আছে ভিতরে, মনে হয় কতদিনের যে ঘুম নাই। বাচ্চাদের এই মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এগুলোর দিকে নজর দেওয়া দরকার। আমার বাচ্চা তো আগে বাঁচবে, তারপর তো এডুকেশন। আমার বাচ্চার আগে ভালো হেলথ দরকার, তারপরে এডুকেশন। তো এই সবগুলিকে একসাথে বিবেচনা করবে, কোনটাকে বাদ দিয়ে কোনটা না। আমার বক্তব্যটা হলো এটা, শিক্ষামন্ত্রী এই জিনিসটা দেখে এবং এডুকেশন সিস্টেমটা শুধু আমলার উপর নির্ভর না করে শিক্ষকদের সাথে আপনি আলোচনা করেন। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদের অনেক বেশি দেন। সারা পৃথিবীতে শিক্ষামন্ত্রী শিক্ষকদের মধ্য থেকে হয়। তো যাই হোক, উনি শিক্ষামন্ত্রী, উনি চেষ্টা করেন। তো আমি ওনাকে এইটা বলবো। আর একটা হচ্ছে যে শেষ কথাটা হচ্ছে যে এই পরীক্ষা, এটা যে আমি শুনলাম অনেক বাচ্চাদের যে আমাদের এই যে পেইন, এই যে বেদনা, এটার কি হবে। আমি বলি সবচেয়ে বড় বেদনা হচ্ছে যে বাচ্চাদের সাথে আলোচনা করেন যে বাবা তোমরা যদি চাও এই বেদনার অবসান চাও, যে পরীক্ষা সিস্টেমটা উঠাই দিই, তাইলে তোমাদের ভবিষ্যতের কি হবে। বাচ্চারা তো বলে যে ইয়েস আমাদের ভবিষ্যৎ আমরা এইটা চাই। আপাতত বাচ্চাদের দিকে দেখেন এবং অন্যান্য গার্জিয়ানদের সাথে আলোচনা করে কম্বাইনলি একটা সিদ্ধান্ত নেন পরীক্ষাটা কতটুকুন হার্ড হবে, পরীক্ষাটা কতটুকুন সহজ হবে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর রমিত আজাদ আপনার কাছে। যে আপনি যেহেতু একজন গবেষক, সেই জায়গা থেকেই বলি, আমাদের তো অনেক ধরনের সংস্কারের কথা হচ্ছে রাজনীতিতে। সেই জায়গা থেকে শিক্ষায় আসলে আরো কি ধরনের সংস্কার প্রয়োজন, গবেষণা ভিত্তিক আসলে আরো কতটা বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে করা যায়। ধন্যবাদ। আপনার প্রশ্নের সাথে কোইনসাইড করলো। আপনি প্রশ্ন করার আগে আমি লিখেছি শিক্ষা সংস্কার কমিশন। গত সরকারের আমলে আমাদেরকে অনেক রকম সংস্কারের স্বপ্ন দেখিয়েছে, পুলিশ সংস্কার, সংবিধান সংস্কার, মিডিয়া সংস্কার। কোনো শিক্ষা সংস্কার কমিশন কি গঠন করা হয়েছিল? করা হয়নি। আমার মনে প্রশ্ন জায়গায় কেন? তাহলে কি কোনো অদৃশ্য শক্তি আছে যারা চায় না এই দেশের শিক্ষা সংস্কার হোক, এই দেশের শিক্ষার উন্নয়ন হোক? ঠিক আছে, একটা দেশের শিক্ষা ব্যবস্থা যদি দুর্বল থাকে তাহলে তাদেরকে দাসত্বের বন্ধনে আবদ্ধ করা খুব সহজ। এই প্রশ্ন আমি রাখছি দেশ জাতির সামনে। ঠিক আছে, আপনি যেটা বলেন অবশ্যই স্যার বলেছেন যে শিক্ষা সংস্কার কমিশন থাকতে হবে এবং সেখানে শুধু রাজনীতিবিদ থাকবেন না, সেখানে শিক্ষাবিদদের ভূমিকা থাকবে বেশি, রাজনীতিবিদরাও থাকবেন, আমলারাও থাকবেন, বিভিন্ন প্রফেশনালস, উনি যেটা বলেন ইন্ডাস্ট্রির কথা, তারা সবাই থাকবেন। সবাই মিলে এক টেবিলে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ কমানোটা কিন্তু কথা না, কারণ ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ, আমেরিকান ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ, বাংলাদেশ ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ এক না, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু দুর্বল। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এইখানে যদি আমি ইন্ডাস্ট্রির সাথে তাল মিলিয়ে শিক্ষার কারিকুলাম করতে চাই তাহলে শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। এটাও মাথায় রাখতে হবে। আমাদের দেশে কিন্তু আমি বিদেশে লেখাপড়া করেছি, বাংলাদেশে এইচএসসি পর্যন্ত, তারপর আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি, পোস্ট ডক্টরাল সবই বিদেশেই করেছি, একাডেমি অফ সায়েন্সের পিএইচডি আমি। তো আমি দেখেছি এখানে এইচএসসি, যেহেতু আমি ক্যাডেট কলেজে লেখাপড়া করেছি, খুব ভালো লেখাপড়া করেছি, ওখানে গিয়ে আমার সমস্যা হয় নাই, তাল মিলিয়ে চলতে পেরেছি ওই দেশের মানুষদের সাথে। তাহলে খুব যে আমাদের একাডেমি দুর্বল তা না, তবে ওই যে আপা বলেছেন, উনিও বলেছেন যে আমাদের তো অনেক দুর্বল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সারা দেশব্যাপী, ওই দিকেও নজর দিতে হবে। কিছু প্রতিষ্ঠান খুবই সবল, কিছু প্রতিষ্ঠান মাঝের মানে, কিছু দুর্বল, এই গ্যাপটাও কমিয়ে আনতে হবে। অনেক অনেক ধন্যবাদ। লুনানুর, আপনার কাছে আসবো। শিক্ষায় কতটা সংস্কার আমাদের প্রয়োজন? দেখেন, প্রথমত আমি একটা কথা একটু বলি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ কিন্তু শুধুমাত্র পরীক্ষা নেওয়া না, হ্যাঁ, বা শিক্ষা বিভাগ পরীক্ষা নেওয়া বা এই প্রক্রিয়া, এটা না। একটা আপনি জানবেন সেই যে আমাদের স্বাধীনতার এত বছরও আমাদের দেশে কিন্তু একটা পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন তৈরি হয়নি, এবং প্রথম যে শিক্ষা কমিশনটা তৈরি হয়েছিল তার যেটা ভাবনা, একটা গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা,
শিক্ষা ব্যবস্থাটা তো প্রতিদিন পরিবর্তিত হতে হবে, কারণ শিক্ষার উদ্দেশ্য কিন্তু আমি পরীক্ষায় শুধুমাত্র পাশ করলাম, একটা চাকরির জন্য যোগ্য হলাম বা বাজারের জন্য যোগ্য হলাম সেটা না। জি। শিক্ষা ব্যবস্থা হচ্ছে টোটাল আমাদের এই যে মানবিক সমাজটা বলেন, এই যে এইটাকে মানে উন্নত করা, প্রতিনিয়ত উন্নত করা সেটার জন্য। এবং সেটার সাথে হচ্ছে যে এটা মানে একটা যে বৈশ্বিক একটা সংযোগ ঘটানো, না আমার দেশের শিক্ষার্থীদের সাথে অন্য দেশের শিক্ষার্থীদের জ্ঞানের একটা সংযোগ ঘটানো, সেই বিষয়টা তো প্রতিনিয়ত হতে হবে, প্রতিদিন হতে হবে। এবং সরকার পরিবর্তন হোক, অসুবিধা নেই আমার দেশের, কিন্তু এই যে একটা কাঠামোটা শিক্ষা কমিশন এবং এই কাজের একটা ধারাবাহিকতা এবং এই কাজের হচ্ছে প্রগতিশীলতাটা, মানে সামনের দিকে এগিয়ে যাওয়াটা আধুনিকতার সাথে মিলিয়ে, সমাজ পরিবর্তনের সাথে মিলিয়ে, কাঠামোগত যে পরিবর্তনগুলো হচ্ছে তার সাথে মিলিয়ে, এবং শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন হচ্ছে তার সাথে মিলিয়ে একটা ব্যবস্থা, সেটি তো আমাদের দেশে হচ্ছে না। একটা দেশে কত ধারার শিক্ষা, আমাদের দেশে আপনি জানেন যে কত ধারার, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, তারপরে মাদ্রাসা ক্যাডেট, নানা ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে বিরাজমান। যার কারণ হয়েছে কি যে শিক্ষার যে মূল উদ্দেশ্যটা, একটা জ্ঞানের আধার, একটা জ্ঞানের মধ্য দিয়ে একটা মানে সঠিক পরিবর্তন, একটা পজিটিভ পরিবর্তন, সেই পরিবর্তনটা আমাদের কাঙ্ক্ষিত এখনো হয়নি। জি, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন নতুন বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।